হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে। আলোচনার বিষয় ক্লাস 9 বেঙ্গলি নোঙর কবিতার গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করছি। তোমাদের নোঙর কবিতার ছোট প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি। এছাড়াও বাকি সমস্ত গল্প, কবিতার প্রশ্ন উত্তর সব প্লেলিস্ট ভিজিট করো, পেয়ে যাবে। রচনাও দেওয়া আছে, পেয়ে যাবে। শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, নোঙর শব্দটি কিসের প্রতীক? এগুলো 5 নম্বরের প্রশ্ন। প্রসঙ্গক্রমে মধ্যবিত্ত মানুষের চাওয়া পাওয়ার বিষয়টি কিভাবে পাঠ্য কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো। এটা 1+4, ঠিক আছে। প্রশ্নের মান উত্তরটা আমরা এভাবে লিখব। কবি অজিত দত্তের রচিত নোঙর কবিতার নোঙর শব্দটি বন্ধন বা প্রতিবন্ধকতার প্রতীক। এই বন্ধন অদৃশ্য, উপলব্ধির যোগ্য। আক্ষরিক অর্থে নোঙর নৌকা ইত্যাদি জলযানকে নিশ্চল করে রাখে। নিশ্চল করে রাখে মানে হচ্ছে বন্ধ করে রাখে, নোঙরের সাহায্যে আমরা আটকে রাখি, তো সেটাই। তার সঙ্গে কাহি দিয়ে বাঁধা থাকে নৌকা। মানুষের জীবনও নৌকার মতো, কিন্তু তা বাঁধা থাকে জাগতিক নানা মায়াবন্ধনে। পারিবারিক, সামাজিক নানা বন্ধনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে মানুষ। নোঙর কবিতায় মধ্যবিত্ত মানুষের চাওয়া পাওয়ার বিষয়টি শিল্পরূপ লাভ করেছে। মধ্যবিত্ত জীবন ও মানসিকতার স্বাদ আর সাধ্যের মধ্যে চিরকাল ফারাক থেকে যায়। মন যা চায় তা আমরা করে উঠতে পারি না। আর্থিক, সামাজিক, মানসিক নানারূপ বাধা আমাদের পথ রোধ করে দাঁড়ায়। গতানুগতিক জীবনযাপন মধ্যবিত্ত মানুষ অভ্যস্ত হয়ে পড়ে। মানুষের সৃষ্টিশীল কল্পনাপ্রবল মন দূর সমুদ্রে পারে পাড়ি দিতে চায়, কিন্তু পিছুটান আর কর্তব্যের বাঁধন সে স্বাদ পূরণে বাধা দেয়। পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। এটা লাইন আমরা তুলে ধরবো একটা। নেক্সট, যাহা চাই ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এই চাওয়া পাওয়ার দ্বন্দ্বে ক্ষত বিক্ষত হয় মধ্যবিত্ত জীবন। কাম্য বস্তু পাওয়া যাবে না জেনেও ব্যর্থ চেষ্টা চালিয়ে যায় মানুষ। অপ্রাপ্তি বা অতৃপ্তির বেদনা নিঃসঙ্গ রাতে মধ্যবিত্ত মানুষকে বিষণ্ণ করে তোলে। দীর্ঘ সময়ের অভিজ্ঞতা এক সময় সে বুঝে যায় সমস্ত চেষ্টাই আসলে ব্যর্থতার পর্যবসিত হবে। জাগতিক বন্ধন থাকে, কিছুতেই তার মুক্তি নেই, কিন্তু তারপরেও জীবনের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায় অভিস্পার সে দাঁড় টেনে যায়। হলো। নেক্সট, এটা হয়ে গেল একটা প্রশ্নের উত্তর। নেক্সট, পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন, তারপর ভাটার শোষণ প্রসঙ্গ উল্লেখ করে অংশটির তাৎপর্য বিচার করো। উত্তর লিখব। উদ্ধৃত অংশটি কবি অজিত দত্ত রচিত নোঙর কবিতার থেকে নেওয়া হয়েছে। নদী ও সমুদ্রের জোয়ার ভাটা লেগেই থাকে। ভাটার সময় নদী সমুদ্রের জলসীমা অপেক্ষাকৃত নেমে যায়। ভাটা এসে শোষণ করে জলধারা। প্রাণবন্ত স্রোতের প্রবল প্রাণকে প্রসঙ্গ নিস্তেজ করে দেয় ভাটা। দূর সমুদ্রে পাড়ি দিতে গিয়ে কবি টের পান নোঙরে তার নৌকা বাঁধা পড়েছে। সেই নৌকো সচল করার চেষ্টা করে কবি। ভাটার শোষণ কবির ব্যর্থতাকেই যেন নির্দেশ করতে চায়। এই প্রসঙ্গে কবি উদ্ধৃত অংশটি লিখেছেন। চাঁদ সূর্যের আকর্ষণ বিকর্ষণে নদীর জল কমে বাড়ে। জোয়ারের সময় যেমন জলস্ফীতি ঘটে, তেমনি ভাটার সময় সেই জলস্ফীতি হ্রাস পায়। ভাটা যেন নদী সমুদ্রের জল শোষণ করে প্রাণগ্রন্থের স্রোতকে নিষ্প্রাণ করে দেয়। মানুষের জীবনেও আসে উত্থান পতন, আশা নিরাশার দ্বন্দ্ব। কবি একজন সৃষ্টিশীল, ভাবুক প্রকৃতির, রোমান্টিক চেতনার মানুষ। দূর সমুদ্রে পাড়ি দেওয়ার আকাঙ্ক্ষায়, উত্তেজনায় তার হৃদয়ে আশা আনন্দের জোয়ার আসে।
কিন্তু যখন তিনি বুঝতে পারেন তার নৌকার নোঙরে বাঁধা, দাঁড় টানা বৃথা, তখনই ভাটার শোষণের মতো তার উচ্ছ্বাস নিষ্প্রভ হয়ে যায়। গতিময় উন্মুক্ত বহির্জগৎ তাকে হাতছানি দেয়, কিন্তু তিনি তার সীমাবদ্ধ জগতে অসংখ্য বন্ধনে বন্দী থাকেন। ভাটার শোষণ তার প্রবল আশাকে প্রতিহত করলেও সম্পূর্ণ নির্মূল করতে পারে না। আশায় বুক বেঁধে কবি আবার দাঁড় টানেন। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। এই লাইনটা আমরা আবার রিপিট করব। মিছে জেনেও এই দাঁড় টানার মধ্য দিয়ে আশাবাদী কবি যেন তার ব্যর্থতাকেই ভুলতে চান। ঠিক আছে, এইভাবে আমরা লিখব। নেক্সট, এটা হয়ে গেল। তাহলে নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে, জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কার তরী কোন তটে বাধা পড়েছে? জোয়ার ও ভাটা কিভাবে তা বাধা আছে? এর ফলে কি ঘটেছে? ঠিক আছে, উত্তর আমরা লিখব, অজিত দত্তের নোঙর কবিতার থেকে আহিত স্বয়ং কবির তরীর কথা বলা হয়েছে। সমাজ সংসারের সীমানায় বাস্তব জগতের নদী তটে কবির তরী বাধা পড়ে আছে। নেক্সট, কবি দূর সমুদ্রে পাড়ি দিতে চান তার বাণিজ্য তরী নিয়ে, কিন্তু তটের কিনারায় তার নৌকা নোঙর বাধা পড়ে গেছে। জোয়ারের ঢেউগুলি যেন সেই নৌকোকে সঙ্গে নিয়েই যেতে চায়, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে যায় সমুদ্রের দিকে। অভিমানে তারা ফুটে ফুটে ওঠে, আর ব্যর্থতায় তরিতে মাথা ঢোকে। কবির জীবনের সমাজ সংসারের হাজার কাজের মধ্যে আবদ্ধ। বাস্তব জীবনের উত্থান পতন, আশা নিরাশার দ্বন্দ্ব জোয়ার ভাটার মতোই কবির সত্তাকে দোলায়িত করেছে। এইভাবেই চাওয়া পাওয়া, সফলতা বিফলতা, জোয়ার ভাটায় কবির জীবনতরী সংসারের তটে দোদুল্যমান। জোয়ার ভাটা বাধা তটের কাছে কবির তরী আটকে থাকায় কবি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছেন না। সারা রাত তিনি তার ফলে যা ঘটেছে অবিরাম দাঁড় টানছেন, কিন্তু সেই চেষ্টা ফলশ্রুত হচ্ছে না। মাস্তুলে পাল টাঙানো তা দেখেও দিক নিরূপণ করাও ব্যর্থ হচ্ছে। কারণ, এবার আমরা একটু লাইন দেব, নোঙরের কাছি বাধা তবু এ নৌকা চিরকাল, আশাবাদী কবিকে বারবার তাই নিরাশা হতে হয়েছে। হলো, এই প্রশ্নের উত্তরটা আমরা কমপ্লিট করলাম। নেক্সট প্রশ্ন, নোঙরের কাছি বাধা তবু এ নৌকা চিরকাল, কবির এরূপ উপলব্ধির কারণ আলোচনা করো। উত্তর আমরা লিখব, নোঙর কবিতার রচয়িতা কবি অজিত দত্ত পরিচিত জগতের গণ্ডিতে আবদ্ধ থাকতে চান না। তরী নিয়ে তরী সাত সমুদ্র পাড়ি দিতে চান পরিচিত জগতের বাইরে, অনেক দূরে। অথচ তটের কাছে নোঙরে বাধা পড়ে আছে তার নৌকা। বহমান সময়ের সমুদ্র, কখনো জোয়ার আসে, কখনো ভাটা। সেই জোয়ার ভাটা আলাদা আলাদা মাত্রা স্পর্শ করে যায় কবির আশা আকাঙ্ক্ষা সমেত তার সমস্ত সঞ্চয় সক্ষমতা তথা বাণিজ্য তরীকে, কিন্তু কখনো তার নোঙরের বন্ধনকে আলাদা করতে পারে না। তিনি সারা রাত জেগে দাঁড় টানেন, মাস্তুলে পাল বাঁধেন, আর তারা দেখে দিক নির্ণয় করেন। নৌকা তবু এগোয় না। কবি বিরামহীন দাঁড় টানা বৃথা হয়ে যায়। তারপর একটা লাইন দেব, যতই তারার দিকে চেয়ে কবি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। সাংসারিক সামাজিক মানুষ হিসাবে কবির বাধা পড়ে আছেন দায়িত্ব কর্তব্যের বাঁধনে, অথচ তার সৃষ্টিশীল কল্পনাপ্রবণ মন চাইছে সুদূরে পাড়ি দিতে, পৌঁছে যেতে কাঙ্ক্ষিত গন্তব্যে। মন যা চায় মানুষ তা পায় না। জীবনব্যাপী অন্বেষণ চলে কাম্য বস্তুর। অতৃপ্ত কবি নিঃসঙ্গ নিস্তব্ধ
মুহূর্ত কেঁপে ওঠে সাগর গর্জনে। দ্বারের প্রতিটি নিক্ষেপ তিনি স্রোতের বিরূপ শুনতে পান। বাস্তব জীবনে মায়াবন্ধনহীন ছিন্ন করা সম্ভব নয় জেনেও কবি বারংবার চেষ্টা চালিয়ে যান। এই প্রচেষ্টা সত্ত্বেও তার জীবনতরী চিরকাল কঠিন বাস্তবতার নোঙরে বন্দী। বন্ধন মুক্তির ব্যর্থতায় বিষণ্ণ কবির মন উপলব্ধ হয় নোঙরের কাছি বাঁধা তবুও এ নৌকো চিরকাল। ঠিক আছে, এইভাবে আনসারটা আমরা লিখব। দেখে নিয়েছো? নেক্সট, পরের প্রশ্ন, সারা রাত তবু দাঁত টানি। কবি সারা রাত দাঁত টানেন কেন? তবু কথাটি বলার কারণ কি? এই দাঁত টানার মধ্য দিয়ে কবির কোন মানসিকতা ফুটে উঠেছে? নোঙর কবিতার রচয়িতা কবি অজিত দত্ত সারা রাত দাঁত টানার কারণ টানের তটের কিনারে নোঙরে বাঁধা নৌকোকে সচল করার জন্য। তরি ভরা পণ্য নিয়ে কবি পাড়ি দিতে চান 7 সাগরের পাড়ে। গতানুগতিক জীবনের সীমানা পেরিয়ে এক স্বপ্ন কল্পনাময় জগতে তিনি বিচরণ করতে চান। অথচ তার তরি এটা এখানটা হবে না, তটের কিনারে এখানটা হবে না, তটের কিনারে নোঙরে বাধা পড়ে গেছে। বাস্তব জীবনে মায়াবন্ধন তিনি অতিক্রম করতে পারছেন না। বৃথা জেনেও কবি চেষ্টা করে চলেছেন বন্ধন মুক্ত হওয়ার। দাঁত টানছেন অবিরাম, মাছ তুলে পাল বাঁধছেন, তারার পানে চেয়ে দিক নির্ণয় করছেন। এত প্রচেষ্টা সত্ত্বেও তার জীবনতরী সদূরের পানে এগোতে পারছে না। স্থবিরতা মৃত্যুর নামান্তর। তাই গতিশীল জীবন ধর্মে দীক্ষিত কবি এগিয়ে যাওয়ার চেষ্টায় দাঁত টানতে থাকেন। এই কারণে তবু কথাটি ব্যবহার করেছেন। প্রবাদে বলে, বৃথা আশা নাকি অনিঃশেষ, আশা মরতে মরতেও মরে না। রোমান্টিক কবি অজিত দত্ত চরম আশাবাদী। ব্যর্থতার নিরাস্যতাকে গ্রাস করতে চাইলেও তিনি বিষণ্ণ মনে জীবনব্যাপী গন্তব্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যান। কাঙ্ক্ষিতকে পাওয়ার আশা কবি ত্যাগ করতে পারছেন না। তটের কিনারে নোঙর পড়ে গেছে, সপ্ত সিন্ধু পারে পাড়ি দেওয়া হয়তো এ জীবনে সম্ভব হবে না, কিন্তু এই পরাজয়কে নিষ্ক্রিয়ভাবে মেনে নেওয়ার রোমান্টিক মানুষের ধর্ম নয়। কবি এই অসহায়তাকে অতিক্রম করার জন্য সারা রাত দাঁত টেনে চলেছেন। তাই দাঁত টানার মধ্য দিয়ে কবির রোমান্টিক মানসিকতা ফুটে উঠেছে। চির অতৃপ্ত চিরচঞ্চল কবি মন বাস্তবের সীমানা ছাড়িয়ে এক উন্মুক্ত স্বপ্নলোকে পৌঁছবেন বলে আশা করেন। এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, এগুলো পড়ো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।